শুভেচ্ছা আমন্ত্রণ। শুরু হলো সব খবর, কম সময়ে সব খবর একসাথে। নিয়মিত আয়োজন জুড়ে নুসরাত বৃষ্টি, সবাইকে স্বাগত জানাচ্ছি। তাফসিল ঘোষণা কাল সন্ধ্যায় জানিয়েছেন ইসি সচিব। আগামী নির্বাচনকে ঐতিহাসিক ও স্মরণীয় করে রাখতে ইউএনওদের নির্দেশ প্রধান উপদেষ্টার। বসে থাকার সময় নেই, মানুষের পক্ষে মানুষের জন্য যুদ্ধে ঝাঁপিয়ে পড়তে হবে মন্তব্য তারেক রহমানের। বললেন, ধানের শীষ বিজয়ী হলে রক্ষা পাবে দেশ। ১২৫ আসনে প্রার্থী ঘোষণা এনসিপির। দুর্নীতির প্রমাণ পেলে প্রার্থিতা বাতিল, নির্বাচন করবেন জানালেন উপদেষ্টা আসিফ। 2 ছাত্র উপদেষ্টার পদত্যাগ। রাজধানীর মোহাম্মদপুরে মা মেয়েকে হত্যার ঘটনায় মূল আসামি গৃহকর্মী আয়েশা গ্রেফতার। দেখছিলেন ক্রাউন সিমেন্ট সংবাদ শিরোনাম। আগামীকাল বৃহস্পতিবার সন্ধ্যা 6টায় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তাফসিল ঘোষণা করা হবে, জানিয়েছেন ইসি সচিব আক্তার আহমেদ। জাতির উদ্দেশ্যে ভাষণে তাফসিল ঘোষণা দেবেন প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিন। এদিকে বিটিভি ও বাংলাদেশ বেতারে সিইসির ভাষণ রেকর্ড করা হয়েছে। আগামীকাল সন্ধ্যা 6টার সময় তফসিল ঘোষণা করা হবে। মাননীয় প্রধান নির্বাচন কমিশনার তফসিল আপনার অন এয়ারে আপনাদেরকে জানিয়ে দিবেন। উনি জাতির উদ্দেশ্যে ভাষণ দেবেন, এখানে তফসিল ঘোষণা করে দিবেন। আগামীকাল 11ই ডিসেম্বর সন্ধ্যা 6টার সময়। এখন পর্যন্ত সিদ্ধান্ত হচ্ছে 300 আসনে, কারণ আমরা এখনো পর্যন্ত তো কোর্টের কোনো অর্ডার পাইনি। অর্ডার পাওয়ার পরে যদি সংশোধন লাগে সেটাও সেভাবে করা যাবে। এর আগে দুপুরে রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনের সঙ্গে বৈঠক করেছেন প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিন ও অন্য 4 কমিশনার। বুধবার দুপুর 12টা 12 তারা বঙ্গভবনে যান। রীতি অনুযায়ী তাফসিল ঘোষণার আগে সব ধরনের প্রস্তুতি জানানো হয় রাষ্ট্রপতিকে। এরপর সিইসি বিটিভি বেতারে ভাষণের মাধ্যমে ভোটের তাফসিল ঘোষণা করেন। সেজন্যই রাষ্ট্রপতির সঙ্গে দেখা করতে গেছেন প্রধান নির্বাচন কমিশনার সহ 4 কমিশনার। প্রায় 2.25 ঘন্টার বৈঠক শেষে বেলা 2টা 10 দিকে বঙ্গভবন থেকে বের হয়ে যান সিইসি সহ 4 কমিশনার। এদিকে নির্বাচন ভবনে সিইসির ভাষণ আজ রেকর্ড করার কথা রয়েছে। রেকর্ডটি আজ বা কাল রাষ্ট্রীয় টেলিভিশন বিটিভি ও বাংলাদেশ বেতারে প্রচারের কথা রয়েছে। ফেব্রুয়ারির প্রথমার্ধে ভোটের তারিখ রেখে তাফসিল ঘোষণা করা হবে। জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট একই দিনে সকাল 7:30 থেকে বিকেল 4:30 পর্যন্ত চলবে। এদিকে আগামী নির্বাচনকে ঐতিহাসিক ও স্মরণীয় করতে উপজেলা নির্বাহী কর্মকর্তাদের নির্দেশ দিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। গণঅভ্যুত্থান পরবর্তী নির্বাচনকে একটি নতুন বাংলাদেশ গড়ার সুযোগ হিসেবেও তিনি উল্লেখ করেন। যে কোনো পরিস্থিতি মোকাবেলার পাশাপাশি অপতথ্য ও গুজব প্রতিরোধে ব্যবস্থা নেওয়ার তাগিদও দেন প্রফেসর ইউনূস। রিপোর্ট সৈয়দ আব্দুল মুহিতের। রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনা থেকে সারা দেশের উপজেলা নির্বাহী কর্মকর্তাদের সাথে ভিডিও কনফারেন্সের মাধ্যমে নির্বাচনের প্রস্তুতি নিয়ে দিক নির্দেশনামূলক বক্তব্য দেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। এ সময় তিনি বলেন, বিগত আমলের নির্বাচনগুলো নির্বাচন নয়, প্রতারণা হয়েছে। গত 3বার যে নির্বাচন হয়েছে সেটাও নির্বাচন, সেখানে নির্বাচিত হয়ে লোক সংসদে গেছে, কিন্তু আজকেও আরো বহুদিন ধরে সারা জাতি স্মরণ করবে সেগুলো তামাশা হয়েছে, প্রহসন হয়েছে, নির্বাচন হয় নাই। কাজে আমরা সেটার সঙ্গে তুলনা করছি না, তুলনা করার কোনো কারণ নাই। যে কোনো সুস্থ মস্তিষ্কের মানুষ বলবে ওটা কোনো নির্বাচন তো নয়, এটা জাতির সঙ্গে প্রতারণা করা হয়েছে। জাতির ইতিহাসে স্মরণীয় হয়ে থাকবে যে নির্বাচন, এমন নির্বাচনের কথা বলছি। কেন এটা ঐতিহাসিক হতে গেল? ঐতিহাসিক হতে গেল এই জন্য যে এটা অভ্যুত্থানের পরবর্তী নির্বাচন। অভ্যুত্থান মানে অতীতকে ফেলে দিছে। এটা এই সুযোগ গ্রহণ করে আমরা কৃতিত্বের পরিচয় দিতে পারি, ইতিহাসের পাতায় আমাদের নাম লিখে যেতে পারি। যদি অবহেলা করি তাহলে এই সুযোগ আমাদের থেকে চলে গেল, জাতির সামনে থেকে চলে গেল। জাতি যেমনি আছে মুখ থুবড়ে পড়ে থাকবে, আগে যেরকম পড়েছিল। আগামী নির্বাচন ও গণভোট দুটি জাতির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ বলেও তিনি উল্লেখ করেন। বলেন, নির্বাচন হবে আগামী 5 বছরের জন্য, আর গণভোট 100 বছরের। গণভোট সেটা 5 বছরের জন্য না, এটা 100 বছরের জন্য। 100 বছর এটা আমরা স্মরণ করবো যে ওই দিন যে আমরা করে দিয়েছিলাম, সেই জন্য 100 বছর ধরে এবং তার পরবর্তী সময়েও বাংলাদেশ পাল্টে গেল। স্থায়ীভাবে পাল্টে দেওয়ার সুযোগ এখন তোমার আর আমার হাতে। আমরা যদি এটা করে ফেলি, এটা বাংলাদেশ পাল্টে গেল। এটার জন্য রাস্তা মিছিল করার দরকার নেই, এগুলো সব হয়ে গেছে। রক্ত দেওয়ার দরকার নেই, সেটাও হয়ে গেছে। যা যা হবার সব হয়ে গেছে। এখন মুহূর্তটাকে ব্যবহার করা, 100 বছরের জন্য বাংলাদেশকে
মজবুত রাস্তায় রওনা করে দেওয়া। আমরা নতুন বাংলাদেশ বানাচ্ছি, সেটার পিলার তৈরি করা, সেটার দেয়াল তৈরি করা, সেটার ভিত তৈরি করা এই নির্বাচন। যে কোনো পরিস্থিতি মোকাবেলার পাশাপাশি অপতথ্য ও গুজব প্রতিরোধে ব্যবস্থা নেয়ার তাগিদ দেন ডক্টর ইউনূস। বিভেদ আছে, ঠিক আছে। সৈয়দ আব্দুল মুহিত, বাংলা ভিশন, ঢাকা। বসে থাকার সময় নেই, মানুষের পক্ষে মানুষের জন্য যুদ্ধে ঝাঁপিয়ে পড়তে হবে বলেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। এখনই সজাগ না হলে দেশ ধ্বংস হয়ে যাবে বলেও শঙ্কা প্রকাশ করেন তিনি। বলেন, ধানের শীষকে জেতানোর কোনো বিকল্প নেই, ধানের শীষ বিজয়ী হলে দেশ রক্ষা পাবে। রিপোর্ট করছেন সিকান্দার রেমান। রাজধানীর খামারবাড়িতে কৃষিবিদ ইনস্টিটিউটে বিএনপি আয়োজিত দেশ গড়ার আলোচনায় চতুর্থ দিনের মতো লন্ডন থেকে ভার্চুয়ালি যোগ দেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। এই বিষয়টি আমাদের এ সময় তিনি দুর্নীতির বিরুদ্ধে বিএনপির কঠোর অবস্থানের কথা জানান। বলেন, দেশ গড়ার পরিকল্পনা শুধু বললেই হবে না, পরিকল্পনা বাস্তবায়ন করতে হবে। আপনার দল আপনার সামনে আজকে যে স্ট্রেইট কাট প্ল্যান আপনার সামনে উপস্থাপন করলো, দেখান তো পত্রপত্রিকা খুলে, বক্তৃতা বিবৃতি দেখান তো আর কোন রাজনৈতিক দল এই মুহূর্তে যারা বাংলাদেশে আছে তারা কোন রাজনৈতিক দল এরকম প্ল্যানিং দিয়েছে? কোন রাজনৈতিক? ইয়েস, কোন রাজনৈতিক দল আপনাকে কোনো প্ল্যান দিতে পারে নাই, দেশের মানুষকে কোনো প্ল্যান দিতে পারে নাই, পরিকল্পনা দিতে পারে নাই যে দেশকে আমরা কিভাবে সামনের দিকে এগিয়ে নিয়ে যাব। একমাত্র বিএনপি আপনার দল দিয়েছে। কাজেই এখন আপনার বসে থাকার সময় নেই, এখন আপনার বসে থাকার সময় নেই, আপনাকে যুদ্ধে নেমে পড়তে হবে। দিস ইজ এ ওয়ার, দিস ইজ এ ব্যাটল। আপনাকে এই যুদ্ধে নেমে পড়তে হবে। কি যুদ্ধ? মানুষের পক্ষে, মানুষের জন্য, দেশের পক্ষে, দেশের জন্য। তারেক রহমান বলেন, জনগণ শুধু শুনতে চায় না, সমস্যা সমাধানে কি কি পরিকল্পনা নেওয়া হয়েছে তাও তারা জানতে চায়। ধানের শীষকে জেতাতে এলাকায় গিয়ে সাধারণ মানুষের কাছে দেশ গড়ার পরিকল্পনা তুলে ধরার কথা বলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান। ধানের শীষকে জিতাতে হবে, এর কোনো বিকল্প নাই। ধানের শীষকে জিতানোর মাধ্যমে জনগণের যে পরিকল্পনা, জনগণের পক্ষের যে পরিকল্পনা, সেটিকে বাস্তবায়ন করতে হবে, এর কোনো বিকল্প নাই। ধানের শীষকে জেতানোর মাধ্যমে দেশকে রক্ষা করতে হবে। প্রথম বাংলাদেশ আমার শেষ বাংলাদেশ, এবং সবার আগে বাংলাদেশ, নো কম্প্রোমাইজ। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জানান, দেশের প্রতিটি ক্রান্তিকালে দেশকে রক্ষা করেছে বিএনপি। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, বেগম খালেদা জিয়ার পর এবার দলের সবাইকে দেশ রক্ষায় ঝাঁপিয়ে পড়ার কথাও বললেন তারেক রহমান। রাজনীতির সিকান্দার রেমান, বাংলা ভিশন, ঢাকা। 125 আসনে প্রার্থী ঘোষণা করেছে জাতীয় নাগরিক পার্টি এনসিপি। বাংলা মোটরে এনসিপির অস্থায়ী কার্যালয়ের সংবাদ সম্মেলনে প্রার্থিতা ঘোষণা করেন দলটির সদস্য সচিব আক্তার হোসেন। এ সময় এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেন, নির্বাচনী পরিবেশ এখনও অনুকূলে নয়। এই তালিকায় কারো বিরুদ্ধে দুর্নীতি, সন্ত্রাস ও ফ্যাসিজমে থাকার প্রমাণ পেলে তাদেরকে তালিকা থেকে বাদ দেবে এনসিপি। বলেন, বিদ্যমান রাজনৈতিক দলগুলো তরুণ প্রজন্মকে ধারণ না করায় এনসিপির জন্ম। ক্ষমতা কিংবা আসন পেতে নয়, পরিবর্তনের পক্ষে জনমত গড়তেই এনসিপি নির্বাচনে অংশ নিচ্ছে বলেও জানান নাহিদ ইসলাম। ঢাকা 11-তে নাহিদ ইসলাম, রংপুর 4-এ আক্তার হোসেন, পঞ্চগড় 1-এ সার্জিস আলম, কুমিল্লা 4-এ হাসনাত আবদুল্লাহ, ঢাকা 18-তে নাসিরুদ্দিন পাটোয়ারি, ঢাকা 9-এ তাসনিম জারা, নরসিংদী 2-এর এনসিপির প্রার্থী সারোয়ার তুষার। আমরা চাই যে সাধারণ মানুষ রাজনীতি সচেতন। নির্বাচন কমিশন সর্বোপরি এই যে যারা মাফিয়া, বিভিন্ন জায়গায় মাফিয়াদেরকে নমিনেশন দেওয়া হয়েছে, ঋণ খেলাপিকে নমিনেশন দেওয়া হয়েছে, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেবে কিনা, এর উপর নির্ভর করবে যে নির্বাচন কমিশন কতটা সুষ্ঠু প্রক্রিয়া কাজ করতেছে। তবে আমরা নির্বাচন কমিশনের উপরে, অন্তর্বর্তী সরকারের উপর আস্থা রাখতে চাই, কারণ আমরা চাই না যে আমাদের এই নির্বাচনী প্রক্রিয়া, আমাদের এই সংস্কারের অগ্রযাত্রা কোনোভাবে ব্যাহত হোক। আমরা অন্য কোনো দলের সাথে যদি যাই, আমরা কম্প্রোমাইজড হিসেবে বিবেচিত হব। আমরা সেই সমঝোতার রাজনীতি করতে চাই না। আমরা চাই যে আমাদের রাজনৈতিক লক্ষ্য, আদর্শ নিয়ে আমরা এককভাবে দাঁড়াবো। নির্বাচনে ফলাফল যাই আসুক, আমরা জনগণের কাছে পৌঁছাবো।
আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করবেন উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। তবে পদত্যাগের বিষয়ে জানাবে প্রধান উপদেষ্টার দপ্তর। সচিবালয়ের সংবাদ সম্মেলনে এমনটি জানিয়েছেন এই ছাত্র উপদেষ্টা। এদিকে জানা গেছে, দুই ছাত্র উপদেষ্টা মাহফুজ আলম ও আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া এরই মধ্যে তাদের পদত্যাগপত্র জমা দিয়েছেন প্রধান উপদেষ্টার কাছে। আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া বলেন, তিনি নির্বাচন করবেন, এটি স্পষ্ট। তবে কোত্থেকে করবেন, কোন দল থেকে করবেন, সেটি পরবর্তী সময়ে জানানো হবে। পদত্যাগের বিষয়ে প্রশ্নের জবাবে তিনি বলেন, তাকে উপরের নির্দেশনা মেনে চলতে হয়, এজন্য এ ব্যাপারে আর বিস্তারিত বলা সম্ভব নয়। এর আগে সংবাদ সম্মেলনে তার অধীন 2টি মন্ত্রণালয় থেকে গৃহীত বিভিন্ন কর্মকাণ্ডের চিত্র তুলে ধরেন আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। আমি নির্বাচন করব, এটা স্পষ্টভাবেই বলা যায়, কিন্তু কোথায় করব, কোন দল থেকে করব, সেটা পরবর্তী ডিসকাশন। আমরা এখন একটা পর্যায়ে আছি, পরের পর্যায়ে সেটা সবার সামনে আসবে। আর অন্য যে বিষয়ে প্রশ্ন করলেন সে বিষয়ে আমার কোনো কিছু বলার ইখতিয়ার নেই, সেটা আমাদের মাননীয় প্রধান উপদেষ্টার কার্যালয় থেকে আপনাদেরকে যথাসময়ে জানিয়ে দেওয়া হবে। এ বিষয়ে আমার কোনো কিছু বলার অনুমতি নেই, এটা মাননীয় প্রধান উপদেষ্টার দপ্তর থেকে আপনাদেরকে জানিয়ে দেওয়া হবে, মাননীয় প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে আপনাদেরকে জানিয়ে দেওয়া হবে। অন্তর্বর্তী সরকারের সদস্যদের সম্পত্তির হিসাব না দেওয়া এবং রাজনৈতিক দলের কোনো সংস্কার না হওয়া নিয়ে প্রশ্ন তুলেছেন বেসরকারি সংস্থা সেন্টার ফর পলিসি ডায়ালগ সিপিডি নাগরিক প্ল্যাটফর্মের আহ্বায়ক ডক্টর দেবপ্রিয় ভট্টাচার্য। অর্থনীতি নিয়ে হতাশা প্রকাশ করে তিনি বলেন, দেশে বিনিয়োগ নেই আর কর্মসংস্থান ব্যবস্থাও দুর্বল। সকালে চট্টগ্রাম মহানগরীর জেএসসি মোড়ে একটি হোটেলে এসজিডি বাস্তবায়নে নাগরিক প্ল্যাটফর্মের প্রাক নির্বাচনী উদ্যোগে আঞ্চলিক পরামর্শ সভায় এই মন্তব্য করেন তিনি। সভায় নানা শ্রেণী পেশার মানুষ তুলে ধরেন দুর্নীতি, নারী নির্যাতন, দখলবাজি, চাঁদাবাজি, স্বচ্ছতা ও জবাবদিহিতার অভাব, বিচারহীনতা সহ নানা সমস্যার কথা। পরামর্শ দেওয়া হয় রাজনৈতিক ও সামাজিক নানা পরিবর্তনের মাধ্যমে অর্থনৈতিক উন্নয়নের। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থার ধীরে উন্নতি অব্যাহত রয়েছে বলে জানা গেছে। বেগম খালেদা জিয়ার চিকিৎসায় গঠিত মেডিকেল বোর্ডের সূত্রে জানা গেছে, নতুন করে তার শারীরিক অবস্থার অবনতি হচ্ছে না। এটি চিকিৎসকদের কাছে ইতিবাচক দিক। তবে ভ্রমণের উপযোগী না হওয়ায় উন্নত চিকিৎসার জন্য শিগগিরই বিএনপি নেত্রীকে দেশের বাইরে নেওয়ার আপাতত পরিকল্পনা নেই। এর আগে সবশেষ ব্রিফিংয়ে বেগম জিয়ার ব্যক্তিগত চিকিৎসক ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডাক্তার AZM জাহিদ হোসেন জানিয়েছেন, বেগম খালেদা জিয়ার সুস্থতাকে সর্বাধিক অগ্রাধিকার দিচ্ছে মেডিকেল বোর্ড। দর্শক, এই মুহূর্তে এভার কেয়ার হাসপাতালে রয়েছেন সহকর্মী মামুন আব্দুল্লাহ। সরাসরি যাচ্ছে সেখানে। মামুন, বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থার সবশেষ খবর আমাদের জানাবেন। জি নাদিরা, আপনার মতো আসলে সারা দেশের মানুষই কিন্তু উদ্বিগ্ন বেগম খালেদা জিয়ার স্বাস্থ্যের অবস্থার সবশেষ খবর জানার জন্য। সবশেষ খবর যেটি আপনাকে এক কথায় বলতে পারি সেটি হচ্ছে তার অবস্থা এখন অনেকটাই স্থিতিশীল অবস্থায় রয়েছে। আপনি জানেন যে 3 বারের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া তিনি তার এই বৃদ্ধ বয়সে বেশ কিছু জটিল রোগে আক্রান্ত হয়ে গত 23 তারিখ এভার কেয়ার হসপিটালে ভর্তি হয়েছিলেন শারীরিক যে পরীক্ষা নিরীক্ষা করার জন্য। সেটি নিয়মিত পরীক্ষা নিরীক্ষা করতে এসে তিনি গত 27 নভেম্বর এখানে আসলে একটু ক্রিটিক্যাল হয়ে যাওয়ার কারণে তাকে সিসিইউতে স্থানান্তর করা হয়। এখন পর্যন্ত তিনি সিসিইউতে আছেন। কখনো তার শারীরিক অবস্থা একটু ভালোর দিকে যাচ্ছে, আবার কখনো সেটি আবার একটু অনিয়ন্ত্রিত অবস্থায় চলে যাচ্ছে, যে কারণে আসলে তাকে বিদেশে নেওয়ার কথা বলা হলেও কিন্তু তাকে বিদেশ নেওয়া সম্ভব হয়নি। তার শরীর কিন্তু তেমনটা সায় দেয়নি, যে কারণে তাকে বিদেশ নেওয়া সম্ভব হয়নি। আপনি জানেন যে তার চিকিৎসার খোঁজ খবর নিতে তারেক রহমান বিদেশ থেকে নিয়মিত পর্যবেক্ষণ করছেন। একই সাথে তার স্ত্রী ডাক্তার জুবাইদা রহমান তিনিও কিন্তু বাংলাদেশে এসেছেন এবং আজকেও তিনি এসেছেন। আপনার সাথে ঠিক যখন কথা বলছি তার 1 ঘন্টা আগে, অর্থাৎ 5টা 2 মিনিটে তিনি এভার কেয়ার হসপিটালে প্রবেশ করেছেন। আপনাকে একটি আরো তথ্য দিয়ে রাখি, আপনি জানেন 2021 সালের মে মাসে বেগম খালেদা জিয়া আরো একবার করোনায় আক্রান্ত হয়েছিল। তখন কিন্তু তাকে সিসিইউতে ভর্তি করা হয়েছিল এই এভার কেয়ার হসপিটালে। একই সাথে তার হৃদযন্ত্রে কিন্তু পেসমেকার বসানো আছে 2024 সালে। তাছাড়া তিনি কিডনি, লিভার সিরোসিস এবং ডায়াবেটিস সহ আরো বেশ কিছু রোগে আক্রান্ত এবং কোনো একটিতে আসলে চিকিৎসা দেয়া গেলে অন্য আরেকটিতে এটার ইফেক্ট পড়ে। এ কারণে আসলে তার চিকিৎসাটাও বেশি জটিল হয়ে দাঁড়িয়েছে। তো সবকিছু মিলে আসলে বলা চলে যে তার মিডিয়া, বিএনপির প্রেস মিডিয়া থেকে যে তথ্য আমাদেরকে জানানো হচ্ছে সেটি কিন্তু আপনাদেরকে সবশেষ জানাচ্ছি আমরা। তো এই ছিল আমার কাছে এভার কেয়ার হসপিটাল থেকে সবশেষ অবস্থা খালেদা জিয়ার। মামুন, আপনাকে ধন্যবাদ।
দর্শক, রাজধানীর এভার কেয়ার হসপিটালের সামনে থেকে যুক্ত ছিলেন সহকর্মী মামুন আব্দুল্লাহ। মোহাম্মদপুরে মা ও মেয়ে হত্যার ঘটনায় মূল আসামি গৃহকর্মী আয়েশাকে ঝালকাঠির নলছিটি থেকে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার দুপুরে ঝালকাঠির নলছিটি থেকে তেজগাঁও বিভাগের মোহাম্মদপুর জোনের পুলিশের একটি দল গৃহকর্মী আয়েশাকে গ্রেপ্তার করে। গ্রেপ্তারের সময় গৃহকর্মী আয়েশা নলছিটিতে তার দাদা শ্বশুর বাড়িতে আত্মগোপনে ছিল। তেজগাঁও বিভাগের উপ পুলিশ কমিশনার সহ পুলিশের একাধিক কর্মকর্তার একটি টিম আধুনিক প্রযুক্তি ব্যবহার করে দুপুরে তাকে গ্রেপ্তার করে ঢাকায় নিয়ে যান। মা লাইলা ফিরোজ ও মেয়ে নাফিসা লাওয়াল বিনতে আজিজকে গত সোমবার গৃহকর্মী আয়েশা হত্যা করে মুখে মাস্ক লাগিয়ে কাঁধে একটি ব্যাগ ও স্কুল ড্রেস পরে পালিয়ে যায়। নিহত নাফিসা মোহাম্মদপুর প্রিপারেটরি স্কুলের 9ম শ্রেণীর শিক্ষার্থী ছিল। পুলিশ সূত্রে জানা যায়, নিহত লাইলা আফরোজ ও তার মেয়ে নাফিসা লাইলাকে শ্বাসরোধ ও ছুরিকাঘাতের মাধ্যমে খুন করা হয়। লাইলা আফরোজের মরদেহে 30টি এবং মেয়ে নাফিসার দেহে 4টি ছুরিকাঘাতের চিহ্ন পাওয়া গেছে। ঘটনার সিসিটিভি ফুটেজে দেখা গেছে গৃহকর্মী স্কুল ড্রেস পরিহিত অবস্থায় দুপুর 9:35 দিকে বাড়ি থেকে বের হয়ে যায়। ঘটনার পর বাসা থেকে মোবাইল ফোন, ল্যাপটপ, স্বর্ণালঙ্কার সহ এবং নগদ টাকা সহ গুরুত্বপূর্ণ জিনিসপত্র নিয়ে যায় সে। এই ঘটনায় নিহত লাইলা আফরোজের স্বামী স্কুল শিক্ষক আজম ও আজিজুল ইসলাম হত্যার জন্য গৃহকর্মী আয়েশাকে দায়ী করে মামলা করেছেন। নরসিংদীর রায়পুরার চরাঞ্চলে সংঘাত বন্ধে কম্বিং অপারেশন চালানো হবে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী। সকালে নরসিংদী পুলিশ লাইন পরিদর্শন শেষে কথা বলেন তিনি। স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, রায়পুরা উপজেলায় সন্ত্রাসীদের আড্ডা ও অনেক অস্ত্র রয়েছে। যত তাড়াতাড়ি সম্ভব কম্বিং অপারেশন করে সন্ত্রাসীদের আইনের আওতায় নিয়ে আসা হবে। এ সময় তিনি পুলিশ লাইনে বৃক্ষরোপণ করেন এবং পুলিশ লাইন, হাসপাতাল সহ বিভিন্ন স্থান পরিদর্শন করেন। যেমন ওখানে টেটার থেকে হাতিয়ারে চলে গেছে, যেমন আপনারা ওখানে দেখেন মোবাইল দিয়ে সব কিছু করে, সবাই ক্ষেত্রে সফিস্টিকেশন আছে। আমাদের বাহিনীর ক্ষেত্রেও কিন্তু সফিস্টিকেশন আছে। এই জন্য যত তাড়াতাড়ি আমরা আইনের আওতায় নিয়ে আসবো। এই নরসিংদীর স্পেশালি রায়পুর এলাকাটা খুবই সমস্যা সংকুল, এবং এটারে একটা কম্বিং অপারেশন করে এই জায়গাটারে কন্ট্রোলের ভিতরে নিয়ে আসা। বাগেরহাট ও গাজীপুরের সীমানা নিয়ে নির্বাচন কমিশনের জারি করা গেজেট অবৈধ ঘোষণা করে হাইকোর্টের রায় বহাল রেখেছেন আপিল বিভাগ। রায়ে বলা হয়েছে, বাগেরহাটের সংসদীয় আসন 4টি ও গাজীপুরে 5টি আসন বহাল থাকবে। দুপুরে প্রধান বিচারপতি ডক্টর সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বাধীন 5 বিচারপতির আপিল বেঞ্চ 2 দিনের শুনানি শেষে এই রায় দেন। এর আগে গত 10 নভেম্বর বাগেরহাটের সংসদীয় আসন 4টি থেকে কমিয়ে 3টি এবং গাজীপুরের 5টি থেকে বাড়িয়ে 6টি নির্ধারণ করে জারি হওয়া নির্বাচন কমিশনের প্রজ্ঞাপনকে অবৈধ বলে ঘোষণা করে হাইকোর্ট। এই সংক্রান্ত রিটের রায়ে একই সঙ্গে আগের সীমানা অনুযায়ী বাগেরহাটে 4টি এবং গাজীপুরে 5টি আসন বহাল রাখতে ইসিকে নির্দেশ দিয়েছে আদালত। চট্টগ্রামের হাটহাজারীতে সড়ক দুর্ঘটনায় নিহত চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ আরিফুল ইসলামের প্রথম জানাজা অনুষ্ঠিত হয়েছে। সকাল 10:30টায় বিশ্ববিদ্যালয়ের শহীদ মিনার প্রাঙ্গণে এতে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ডক্টর ইয়াহিয়া আখতার ও উপ উপাচার্য ডক্টর কামাল উদ্দিন সহ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক শিক্ষার্থীরা। গত শনিবার রাত 1:30টার দিকে চট্টগ্রামের হাটহাজারীতে সড়ক দুর্ঘটনায় নিহত হন উপজেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি মোহাম্মদ ইমরান হোসেন চৌধুরী। এ সময় গুরুতর আহত হন তার সঙ্গে থাকা চবি ছাত্র দলের যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ আরিফ। মঙ্গলবার সন্ধ্যায় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। দেশের বিভিন্ন জায়গার আরো কিছু খবর নিয়ে একটি ডেস্ক রিপোর্ট দেখুন। বিএনপির কেন্দ্রীয় নেতা ও নাটোর 2 আসনের বিএনপি মনোনীত প্রার্থী অ্যাডভোকেট এম রুহুল কুদ্দুস তালুকদার দুলু বলেছেন, যারা মুক্তিযুদ্ধের বিরোধিতা করেছে তারা বাংলাদেশে রাজনীতি করার অধিকার ও বাংলাদেশে থাকার কোনো অধিকার রাখে না। নাটোর জেলা বিএনপির কার্যালয়ে মুক্তিযোদ্ধাদের সাথে মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি ও সুস্থতা কামনায় জেলা যুবদলের উদ্যোগে নোয়াখালী পৌরসভার 1 নম্বর ওয়ার্ডে দোয়া মাহফিল হয়েছে। প্রধান অতিথি ছিলেন নোয়াখালী 4 আসনে বিএনপি মনোনীত প্রার্থী ও কেন্দ্রীয় বিএনপির ভাইস চেয়ারম্যান সাবেক সংসদ সদস্য মোহাম্মদ শাহজাহান। বেগম খালেদা জিয়ার সুস্থতা ও দীর্ঘায়ু কামনা করে গাইবান্ধা গোবিন্দগঞ্জ উপজেলার সাপমারা ইউনিয়নের কাটামোড়ে ইউনিয়ন বিএনপির উদ্যোগে বিশেষ দোয়া অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিএনপির কার্যনির্বাহী কমিটির রংপুর বিভাগীয় সহ সাংগঠনিক সম্পাদক অধ্যাপক আমিনুল ইসলাম। নারায়ণগঞ্জে শিক্ষার্থীদের আয়োজনে দিনব্যাপী 5 টাকায় বৃক্ষ মেলা হয়েছে। বুধবার সকালে নগরীর নারায়ণগঞ্জ সিটি পার্কে শিক্ষার্থীদের আয়োজনে এর উদ্বোধন করেন নারায়ণগঞ্জ 5 আসনের বিএনপি মনোনীত প্রার্থী মাসুদুজ্জামান মাসুদ। এ সময় তিনি বলেন, শিক্ষার্থীদের পরিবেশ বান্ধব চিন্তা ও সবুজ আন্দোলনকে এগিয়ে নিতে এই আয়োজন বিশেষ ভূমিকা রাখবে।
সিলেট 6 আসনে জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ মনোনীত সংসদ সদস্য প্রার্থী হাফেজ মাওলানা ফখরুল ইসলামের সমর্থনে সিলেটের গোলাপগঞ্জে গণমিছিল হয়েছে। সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে তা শেষ হয়। ফরিদপুরের কর্মরত প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকদের সাথে নবাগত পুলিশ সুপার মোহাম্মদ নজরুল ইসলামের মতবিনিময় সভা হয়েছে। জেলা পুলিশ অফিসের সম্মেলন কক্ষে এই মতবিনিময় সভায় সার্বিক আইন শৃঙ্খলা পরিস্থিতি ও নির্বাচনকালীন কর্মকাণ্ড, চাঁদাবাজি সহ বিভিন্ন বিষয়ে আলোচনা করা হয়। বাংলা ভিশন নিউজ ডেস্ক। ভেঙে 2 টুকরো হওয়ার শঙ্কায় ইয়েমেন, দক্ষিণাঞ্চলের বেশিরভাগ এলাকা দখলে নিয়ে স্বাধীন রাষ্ট্র ঘোষণার ইঙ্গিত এসটিসির। নারীর বিকৃত মরদেহ উদ্ধারের ঘটনায় ওড়িশায় উত্তেজনা। বাঙালি আদিবাসী সংঘাতে চলছে 2 গ্রাম। জরুরি অবস্থা ঘোষণার পাশাপাশি ইন্টারনেট বন্ধ। আদিয়ালা কারাগারের বাইরে ইমরান খানের পরিবারের সদস্য এবং দলীয় নেতাকর্মীদের উপর পুলিশি অভিযান। আহত পিটিআই প্রধানের বোন। শিরোনামগুলো শুনছিলেন, নুসরাত বৃষ্টি আপনাদের সাথে আছি। অস্থিতিশীল মধ্যপ্রাচ্যে নতুন সংকট, ভেঙে 2 টুকরো হওয়ার শঙ্কায় ইয়েমেন। দেশটির দক্ষিণাঞ্চলের বেশিরভাগ এলাকা দখলে নিয়ে স্বাধীন রাষ্ট্র ঘোষণার ইঙ্গিত দিচ্ছে সংযুক্ত আরব আমিরাতের সমর্থনপুষ্ট গোষ্ঠী সাউদার্ন ট্রানজিশনাল কাউন্সিল বা এসটিসি। 1990 সালের আগের মানচিত্রে ফিরতে বিক্ষোভও চলছে। স্বাধীন রাষ্ট্র না পাওয়া পর্যন্ত কর্মসূচি চালিয়ে যাওয়ার হুঁশিয়ারি তাদের। ইয়েমেনে গত কয়েকদিনে আন্তর্জাতিক স্বীকৃত সরকার এবং তাদের সমর্থিত গোষ্ঠীগুলোর সাথে বিচ্ছিন্নতাবাদী এসটিসি যোদ্ধাদের হয় তুমুল লড়াই। দক্ষিণাঞ্চলে সিংহভাগই দখলের দাবি এসটিসির সশস্ত্র যোদ্ধাদের। সাউদার্ন ট্রানজিশনাল কাউন্সিলের দখলে বন্দরনগরী এডেনো শহরটি আন্তর্জাতিকভাবে স্বীকৃত সরকারের ঘাঁটি হিসেবে পরিচিত। প্রেসিডেন্টের বাসভবন সহ বিভিন্ন সরকারি অফিস আদালতে ঝোলানো হয়েছে এসটিসির পতাকা। গোষ্ঠীটির দাবি প্রধানমন্ত্রী সহ পালিয়েছেন শীর্ষ ব্যক্তিত্বরা। একসময় সাউথ ইয়েমেন আলাদা রাষ্ট্র ছিল, যা 1990 সালে ইয়েমেনের সাথে একত্রিত হয়। আগের মানচিত্রে ফিরে দক্ষিণাঞ্চলে স্বাধীন রাষ্ট্র গঠনের পরিকল্পনা করছে এসটিসি। পৃথক রাষ্ট্র গঠন না হওয়া পর্যন্ত কর্মসূচি চালিয়ে যাওয়ার ঘোষণা বিক্ষোভকারীদের। এটি একসময় প্রতিষ্ঠিত রাষ্ট্র ছিল। রাষ্ট্র পুনরুদ্ধার করা আমাদের অধিকার। হুতিরা সানায় তাদের রাষ্ট্র প্রতিষ্ঠা করেছে। দক্ষিণাঞ্চল অবশ্যই নিজস্ব জনগণের মাধ্যমে শাসিত হবে। রাষ্ট্র গঠনের লক্ষ্যে বিভিন্ন দেশের সমর্থন আদায়ের চেষ্টা করছে গোষ্ঠীটি। এমনকি আন্তর্জাতিক জোটের অংশ হয়ে হুতির বিরুদ্ধে লড়াই করতেও রাজি তারা। আমরা একা হুতিদের বিরুদ্ধে লড়াই করতে পারবো না। একটি আরব এবং আন্তর্জাতিক জোট গঠিত হলে ইনশাআল্লাহ সম্মুখ সারিতে থাকব। তবে সর্বপ্রথম উত্তরের জনগণকে তাদের ভূমি মুক্ত করার ইচ্ছা থাকতে হবে। গৃহযুদ্ধ চলাকালীন সংযুক্ত আরব আমিরাতের মদদে গঠিত হয় এসটিসি। হুতি বিদ্রোহীরা রাজধানীর নিয়ন্ত্রণ নিলে সরকারি বাহিনী সহ অন্যান্য গোষ্ঠীগুলোর সাথে তারাও দক্ষিণাঞ্চলে অবস্থান নেয়। মোস্তফা মাহমুদ, যমুনা নিউজ। আদিবাসী এক নারীর বিকৃত মরদেহ উদ্ধার করাকে কেন্দ্র করে গোষ্ঠীগত সংঘাতে উত্তাল ভারতের ওড়িশা রাজ্যের 2 গ্রাম। হত্যাকাণ্ডের সাথে জড়িত থাকার অভিযোগ তুলে বাঙালিদের গ্রামে হামলা চালায় কোয়া সম্প্রদায়ের বাসিন্দারা। আবার এর পাল্টা জবাব দেয় বাঙালিরাও। পাল্টাপাল্টি সংঘাতে আগুনে পুড়ে ক্ষতিগ্রস্ত 1.5 শতাধিক ঘরবাড়ি। ভয়ে আতঙ্কে এলাকা ছাড়েন বহু বাসিন্দা। আর পরিস্থিতি সামাল দিতে জারি করা হয় কারফিউ। বিতর্কিত ভোটার সংশোধনী এসআইআর নিয়ে গেল কদিন ধরেই বাঙালিদের সাথে উত্তেজনা চলছিল ওড়িশা প্রশাসন এবং অবাঙালিদের মাঝে। এরই মধ্যে গোষ্ঠীগত সংঘাত ঘিরে রীতিমতো যেন রণক্ষেত্রে পরিণত হয়েছে রাজ্যটির এই প্রত্যন্ত গ্রামাঞ্চল। সম্প্রতি রাজ্যের মালকানগিরি জেলার পোতেরু নদী থেকে আদিবাসী এক নারীর গলাকাটা মরদেহ উদ্ধার হয়। রাখেলগুড়া গ্রামের কোয়া আদিবাসী সম্প্রদায়ের বাসিন্দা ছিলেন তিনি। জমিজমা নিয়ে বিরোধের জেরে তাকে বাঙালিরা হত্যা করেছে এমন অভিযোগে পাশের বাঙালি অধ্যুষিত গ্রামে হামলা চালায় আদিবাসীরা।
পরে আদিবাসীদের গ্রামেও পাল্টা হামলা চালায় বাঙালিরা। উভয় পক্ষের হামলায় আগুনে পুড়ে ক্ষতিগ্রস্ত হয় 2 গ্রামের অন্তত 1.5 শতাধিক ঘরবাড়ি। আমাদেরই এক বোনকে হত্যা করা হয়েছে। এই হত্যার সাথে জড়িতদের কঠোর শাস্তির আওতায় আনতে প্রশাসনের প্রতি আর্জি জানাচ্ছি। এটা 2 গ্রামের মধ্যে বিরোধ নয়, এটা মূলত 2 জনগোষ্ঠীর মধ্যকার পুরনো বিরোধ। পুলিশ সময় মতো এসে সংঘর্ষ থামাতে পারেনি। হামলার পর নিরাপত্তা ব্যবস্থা জোরদার করার পাশাপাশি শান্তি আলোচনায় দুপক্ষের মধ্যকার বিরোধ মিটিয়ে দেয় স্থানীয় প্রশাসন। শান্তি আলোচনায় উভয় কমিউনিটি থেকে 30 থেকে 35 জন উপস্থিত ছিল, যেখানে বাঙালি আদিবাসী নির্বিশেষে মালকানগিরির শান্তি ফেরাতে সম্মত হয়েছে। আদিবাসী নেতারা হত্যার তীব্র নিন্দা জানিয়েছে, পাশাপাশি বাঙালি কমিউনিটির কাছে ক্ষমা চেয়েছে। এরপর থেকে তাদের মধ্যে আস্থা বৃদ্ধি পেয়েছে। এদিকে নিহত আদিবাসী নারীর মৃত্যু নিয়ে তদন্ত করছে স্থানীয় পুলিশ। নিহতের পরিবারকে 4 লাখ রুপি আর্থিক সাহায্য প্রদানের ঘোষণা দিয়েছে রাজ্য সরকার। প্রাণপ্রতিম কুণ্ডু, যমুনা নিউজ। থাইল্যান্ড কম্বোডিয়া সীমান্তে চলছে হামলা পাল্টা হামলা। মঙ্গলবারে দুপক্ষ পরস্পরের স্থাপনায় হামলা চালিয়েছে। কম্বোডিয়ার একাধিক স্থানে হামলার ভিডিও প্রকাশ করেছে থাই প্রশাসন। কম্বোডিয়ার দাবি, সীমান্ত সংঘাতে তাদের 9 বেসামরিকের প্রাণ গেছে, 20 জন আহত হয়েছে। এদিকে পাল্টা হামলায় থাইল্যান্ডের 4 সেনা নিহত হয়েছে তথ্য নিশ্চিত করেছে দেশটি। আহতের সংখ্যা 68। এরই মধ্যে সীমান্ত এলাকা থেকে 5 লাখের বেশি মানুষকে সরিয়ে নিয়েছে কম্বোডিয়া সরকার। অন্যদিকে সীমান্ত এলাকায় প্রায় 500টি অস্থায়ী আশ্রয় কেন্দ্র তৈরি করেছে থাই প্রশাসন। গত সোমবার পাল্টাপাল্টি হামলায় নতুনভাবে 2 প্রতিবেশী দেশে ছড়ায় উত্তেজনা। কোরিয়ান উপকূলে আবারও রকেট পরীক্ষা চালিয়েছে উত্তর কোরিয়া। বুধবার এক বিবৃতিতে এই তথ্য জানিয়েছে দক্ষিণ কোরিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়। তারা জানায়, মঙ্গলবার দুপুরে সমুদ্রের দিকে রকেটগুলো ছোঁড়া হয়। পেচ সাগরের উত্তরাঞ্চলে এসব সমরাস্ত্র শনাক্ত করা হয়েছে। আর বিস্তারিত জানতে দক্ষিণ কোরিয়ার গোয়েন্দারা তদন্ত করছেন। নিয়মিতই মিসাইল, ড্রোন সহ বিভিন্ন সমরাস্ত্রের পরীক্ষা চালায় উত্তর কোরিয়া। মূলত কোরিয়ান উপদ্বীপে যুক্তরাষ্ট্র, দক্ষিণ কোরিয়ার মতো শত্রু রাষ্ট্রের বিভিন্ন তৎপরতার জবাবে পিয়ংইয়ংয়ের এসব পদক্ষেপ। ভেনেজুয়েলার সাথে চলমান উত্তেজনার মাঝে ক্যারিবীয় অঞ্চলে সেনা উপস্থিতি আরও বাড়িয়েছে যুক্তরাষ্ট্র। মঙ্গলবার পুয়ের্তো রিকোর শহর অ্যারোওর উপকূলে এসে পৌঁছেছে মার্কিন নৌবাহিনী, আরও বেশ কিছু সামরিক জাহাজ। ট্রাক ও সাঁজোয়া যান সহ বিভিন্ন সামরিক সরঞ্জাম জাহাজ থেকে নামিয়ে আনতে দেখা যায়। নতুনভাবে দ্বীপটিতে মোতায়েন করা হয় উল্লেখযোগ্য মেরিন সেনা। গেল কয়েক মাসে অঞ্চলটিতে মাদক পাচারের অভিযোগ তুলে ব্যাপকভাবে সেনা তৎপরতা বাড়িয়েছে যুক্তরাষ্ট্র। মোতায়েন করা হয়েছে হাজার হাজার সেনা। প্রতিনিয়তই নৌ স্থল সেনাদের মহড়া চলছে। আর এসব করে লাতিন দেশ ভেনেজুয়েলার উপর চাপ সৃষ্টি করতে চাইছে ওয়াশিংটন। জাপানের আকাশসীমার আশপাশে নজরদারির লক্ষ্যে যৌথ বিমান টহল দিয়েছে রাশিয়া ও চীন। জাপানের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, মঙ্গলবার স্থানীয় সময় রাতে 2টি TU-95 রুশ পারমাণবিক বোমারু বিমান জাপান সাগর হয়ে পূর্ব চীন সাগরের দিকে রওনা হয়। সেখানে চীনের 2টি H-6 বোমারু বিমানের সাথে যৌথ টহল অভিযানে অংশ নেয়। সাথে যুক্ত হয় আরও 4টি চীনা J-16 যুদ্ধ বিমান। জাপানের ওকিনাওয়া ও মিয়াকো দ্বীপের মাঝামাঝি এলাকায় ঘুরে ঘুরে নজরদারি চালায় সেগুলো। এছাড়া জাপান সাগরে একটি রুশ F-50 আর্লি ওয়ার্নিং বিমান এবং সুখোই 30 যুদ্ধ বিমান শনাক্ত করা হয়। এ ঘটনায় জাতীয় নিরাপত্তা নিয়ে উদ্বেগ জানিয়েছে জাপান। আরও বেড়েছে টোকিও বেইজিং উত্তেজনার পারদ। সিদ্ধান্ত বদলে চীনে উন্নত AI চিপ রফতানির ঘোষণা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সোমবার সামাজিক মাধ্যমে এই তথ্য তিনি নিশ্চিত করেছেন। আর ট্রাম্পের এই উদ্যোগকে স্বাগত জানিয়েছে চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়। ফলে দ্রুতই হয়তো এনভিডিআর H200 AI চিপ পেতে যাচ্ছে চীনের প্রযুক্তি প্রতিষ্ঠানগুলো। তবে এই চুক্তিকে যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তার জন্য চরম হুমকি মনে করছেন ডেমোক্র্যাটরা। মার্কিন প্রযুক্তি প্রতিষ্ঠান এনভিডিয়ার অন্যতম শক্তিশালী জিপিইউ বা AI চিপ এই H200। এ ধরনের জিপিইউকে AI বিপ্লবের ইঞ্জিন বলা হয়ে থাকে। ব্যাপকভাবে ব্যবহৃত হয় কৃত্রিম বুদ্ধিমত্তার ভাষা প্রশিক্ষণ, ক্লাউড কম্পিউটিং কিংবা সামরিক প্রযুক্তি তৈরিতে।
দীর্ঘদিন ধরেই এআই প্রযুক্তিতে আধিপত্য বিস্তারে একে অপরকে টেক্কা দিচ্ছে যুক্তরাষ্ট্র চীন। আর এ প্রতিযোগিতায় এগিয়ে থাকতে নিজ দেশের প্রযুক্তি হাতছাড়া করতে রাজি ছিল না ওয়াশিংটন। জাতীয় নিরাপত্তায় ঝুঁকি আখ্যা দিয়ে চীনে এই এআই চিপ রপ্তানি বন্ধ করেছিল বাইডেন প্রশাসন। তবে সেই সিদ্ধান্ত পুরোপুরি বদলে চীনে পুনরায় এআই চিপ রপ্তানির সিদ্ধান্ত জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ট্রুথ সোশ্যালের পোস্টে লিখেছেন, চীনা গ্রাহকদের মার্কিন টেক জায়েন্ট এনভিডিয়ার তৈরি এই H200 চিপ রপ্তানি করবে যুক্তরাষ্ট্র। আমি চীনের প্রেসিডেন্ট শি জিনপিংকে জানিয়েছি যে যুক্তরাষ্ট্র এনভিডিয়ার H200 পণ্য চীন সহ অন্যান্য দেশের অনুমোদিত গ্রাহকদের কাছে পাঠানোর অনুমতি দিবে, তবে এমন শর্তের অধীনে যা যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তা শক্তিশালী রাখবে। প্রেসিডেন্ট শি ইতিবাচক সাড়া দিয়েছেন। ট্রাম্পের এই পোস্টের পর রাতারাতি বেড়ে যায় এনভিডিয়ার স্টক মার্কেট শেয়ার। যুক্তরাষ্ট্রের এ সিদ্ধান্ত উভয় দেশের জন্য লাভজনক বলে মত চীনা পররাষ্ট্র মন্ত্রণালয়ের। এ নিয়ে বেশ কিছু প্রতিবেদন আমাদের চোখে পড়ছে। চীন সবসময় মনে করে পরস্পরকে সহযোগিতার মাধ্যমে উভয় দেশেই লাভবান হতে পারে। এদিকে এ সিদ্ধান্তে চটেছেন বেশ কয়েকজন ডেমোক্রেট আইন প্রণেতা। যুক্তরাষ্ট্রে জাতীয় নিরাপত্তার জন্য চীনে উন্নত চিপ রপ্তানি বিরাট হুমকি বলে মনে করছেন তারা। অবশ্য ট্রাম্প বলছেন, এনভিডিয়ার সবচেয়ে উন্নত চিপ যেমন ব্ল্যাকওয়েল সিরিজ ও আসন্ন রুবিন প্রসেসর এই চুক্তির আওতায় আসবে না। এছাড়া রপ্তানি হওয়া চিপগুলো থেকে 25% ফি আদায় করবে যুক্তরাষ্ট্র। বর্তমানে এনভিডিয়ার সবচেয়ে উন্নত চিপ সিরিজ ব্ল্যাকওয়েলের তুলনায় H200 চিপ প্রায় 18 মাস পিছিয়ে আছে। প্রাণপ্রতিম কুণ্ডু, যমুনা নিউজ। পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরানের পরিবারের সদস্য এবং দলীয় নেতাকর্মীদের উপর ব্যাপক হামলা চালিয়েছে নিরাপত্তা বাহিনী। দিয়ালা কারাগারের বাইরে ইমরানের সাথে দেখা করার দাবিতে অবস্থান কর্মসূচি পালন করছিলেন তারা। তীব্র শীতের মধ্যেই জল কামান ছোড়া হয় আন্দোলনকারীদের উপর। এ সময় ইমরানের 3 বোন আহত হন। পিটিআই প্রধান এবং সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের সাথে দেখা করতে আদিয়ালা কারাগারের বাইরে অবস্থান কর্মসূচি পালনের ঘোষণা দেন তার পরিবারের সদস্য এবং দলের নেতাকর্মীরা, যার মধ্যে উপস্থিত ছিলেন ইমরানের 3 বোন। এক পর্যায়ে আন্দোলনকারীদের সরাতে অভিযান চালায় নিরাপত্তা বাহিনীর সদস্যরা। করা হয় লাঠিচার্জ। বিক্ষোভকারীদের লক্ষ্য করে জলকামান ছোড়ে পুলিশ। তীব্র শীতের মধ্যে পানি ছড়া হয় ইমরানের বোন আলিমা, আজমা এবং নুরি নিয়াজিকে লক্ষ্য করে। এ সময় ক্ষোভ জানিয়ে তারা বলেন, আদালতের নির্দেশ অনুযায়ী নির্ধারিত দিনে ইমরানের সাথে দেখা করতে এসেছিলেন তারা। পুলিশি অভিযানকে নমরুদের কার্যক্রমের সাথেও তুলনা করেন। ইমরান খান জেসে আমরা আদালতের আদেশ অনুযায়ী আমার ভাইয়ের সাথে দেখা করতে এসেছিলাম, কিন্তু পুলিশ আমাদের সাথে যে আচরণ করেছে তা নমরুদদের সাথেই তুলনাযোগ্য। ইমরান খানকে কোনো চিকিৎসা দেয়া হচ্ছে না। দেখিনি কবি। হামলায় আহত হন পিটিআইয়ের বেশ কয়েকজন নেতাও। এর আগে কারাগারে পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের মৃত্যুর গুজবকে ঘিরে ছড়ায় উত্তেজনা। তবে কারাগারে পিটিআই প্রধানের সাথে সাক্ষাতের পর তার সুস্থতার বিষয়টি নিশ্চিত করেন পরিবারের সদস্যরা। মীর মুশফিকা হাসান, যমুনা নিউজ। আগামী 1 দশক ইসরায়েলের বিরুদ্ধে সকল আক্রমণাত্মক অভিযান স্থগিত রাখার ঘোষণা দিয়েছে হামাস। তবে ইসরায়েলি বাহিনীকে সম্পূর্ণরূপে গাজা উপত্যকা ছাড়তে হবে এমন শর্ত বেঁধে দিয়েছে ফিলিস্তিনের স্বাধীনতাকামী গোষ্ঠীটি। মধ্যপ্রাচ্য বিষয়ে গণমাধ্যম মিডল ইস্ট আইকে এ কথা জানিয়েছে ফিলিস্তিনের এক জ্যেষ্ঠ কর্মকর্তা। নাম প্রকাশ না করার শর্তে তিনি জানিয়েছেন, গেল সপ্তাহে মিশরের কায়রোতে মধ্যস্থতাকারীদের সাথে আলোচনায় বসে হামাস। এই বৈঠকে মিশর, কাতার, তুরস্কের সামনে এই প্রস্তাব রাখে সংগঠনটি। এমনকি শর্ত সাপেক্ষে নিজেদের সব অস্ত্র মাটিতে পুঁতে রাখতেও প্রস্তুত তারা। হামাসের এই প্রস্তাব গাজা যুদ্ধবিরতি আলোচনায় গুরুত্বপূর্ণ এক অগ্রগতি বলে মনে করছেন ওই ফিলিস্তিনি কর্মকর্তা। যুক্তরাষ্ট্রে আলোচিত সংগঠন কাউন্সিল অন আমেরিকান ইসলামিক রিলেশনকে সন্ত্রাসী তালিকাভুক্ত করল ফ্লোরিডা প্রশাসন। মঙ্গলবার হামাসের সাথে সংশ্লিষ্টতার অভিযোগ তুলে এক নির্বাহী আদেশে সই করে CAIR-কে বিদেশি সন্ত্রাসী তালিকাভুক্ত করেন রাজ্যটির গভর্নর রন ডিস্যান্টিস। সম্প্রতি দ্বিতীয় রিপাবলিকান গভর্নর হিসেবে এই পদক্ষেপ তিনি নিয়েছেন। তবে এই সিদ্ধান্তের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নেওয়ার ঘোষণা দিয়েছে সংগঠনটি। তাদের দাবি, সম্পূর্ণ ভিত্তিহীন অভিযোগের উপর সিদ্ধান্তটি নেওয়া হয়েছে। গত মাসে টেক্সাসেও CAIR-কে সন্ত্রাসী তালিকাভুক্ত করা হয়। নারীবাদী বিক্ষোভকারীদের নিয়ে কটূক্তি করায় ব্যাপক তোপের মুখে পড়েছেন ফ্রান্সের ফার্স্ট লেডি ব্রিজিট ম্যাক্রন। ঘটনার শুরু গেল শনিবার। ধর্ষণের অভিযোগে অভিযুক্ত কমেডিয়ান আরিয়া বিতান প্যারিসের এক থিয়েটার শো করতে উঠলে ধর্ষক
স্লোগান দিয়ে তাকে থামিয়ে দেয় নারীবাদীরা। এরপর দিন ব্রিজিট ব্যাকস্টেজে বিতানকে কুশলাদি জিজ্ঞেস করেন, জবাবে এই কমেডিয়ান বলেন তিনি ভয় পাচ্ছেন। আর এরপর বিক্ষোভকারীদেরকে শালকোন অর্থাৎ চরিত্রহীন মেয়ে বলে মন্তব্য করেন ফরাসি ফার্স্ট লেডি। আর এই ভিডিওটি সামাজিক মাধ্যমে ভাইরাল বলে বামপন্থী রাজনীতিবিদ এবং নারীবাদীদের তীব্র ক্ষোভের মুখে পড়েন তিনি। তবে ব্রিজিতের পক্ষ নিয়েছেন অনেক ডানপন্থী রাজনীতিবিদ। বন্যায় ধসে যাওয়া বাড়িতে খাবার পানি ছাড়া প্রায় এক সপ্তাহ এক বিড়াল ছানা বেঁচেছিল। নিজের 14টি পোষা বিড়াল উদ্ধার করতে গিয়ে ওই ছানাটিকে খুঁজে পান বাড়ির মালিক। আতঙ্ক, ক্ষুধা, তৃষ্ণা নিয়ে যেভাবে অবলা প্রাণীটি টিকেছিল একে অলৌকিক বলছেন অনেকে। ইন্দোনেশিয়ার স্মরণকালের ভয়াবহ দুর্যোগে মানুষের সাথে সমানভাবে ভুক্তভোগী প্রাণীরাও। ধসে যাওয়া বাড়ির টিনের ছাদ সরিয়ে টেনে বের করা হচ্ছে ভয়ে কুঁকড়ে থাকা ইম্বুলকে। ইন্দোনেশিয়ার সুমাত্রার ভয়াবহ বন্যায় ধ্বংস হয়ে যাওয়া এই বাড়িটির নিচে টানা এক সপ্তাহ চাপা পড়েছিল অসহায় বিড়াল ছানাটি। চোখে মুখে এখনো অবিশ্বাস বছরখানেক বয়সী ইম্বুলের। নামের অর্থ মোটাসোটা হলেও বাস্তবে বেশ ছোটখাটো গড়নের। আতঙ্কিত তো বটেই, গেল সপ্তাহখানেক ধরে এক ফোঁটা পানি, একদানা খাবার না জোটায় যেন আরো কাবু হয়ে গেছে সে। বের হওয়ার সাথে সাথে চুপচাপ মালিকের কাঁধে উঠে সেধিয়ে যায় ইম্বুল, যেন মুক্তি মিলেছে অন্তহীন কোনো দুঃস্বপ্ন থেকে। না খেয়ে আমার বিড়ালটার পুরো হাড় জিরজিরে দশা হয়ে গেছে। আমার বাকি বিড়ালগুলো কোথায় আছে আমি জানি না, তবে একজনকে খুঁজে পেয়েছি, এতেই আমি অত্যন্ত খুশি। ওর নাম ইম্বুল। বন্যার পানি বাড়তে থাকলে সুমাত্রার আগাম এলাকার বাড়িটি থেকে কোনো রকমে পালিয়ে বের হয় রত্নাবতী ও তার পরিবার। তাড়াহুড়োয় পিছনে রয়ে যায় তার বাড়ির 14টি বিড়াল সদস্য। তারা পালিয়ে যাওয়ার পরপরই বাড়ির সামনের অংশ ধসে আটকা পড়ে বিড়ালগুলো। সপ্তাহখানেক পর পানি কমে গেলে তড়িঘড়ি করে ধ্বংসস্তূপের মধ্যে বিদ্যুৎ বিচ্ছিন্ন অবস্থায় ঘুটঘুটে অন্ধকারের ভেতর থেকে বিড়ালগুলোকে উদ্ধার করতে এসে ইম্বুলকে খুঁজে পান রত্নাবতী। আমি হাসপাতাল থেকে ছাড়া পেয়েই ওর খোঁজে ছুটে এসেছি। আমার সব মিলিয়ে 14টি বিড়াল ছিল। গেল এক সপ্তাহ ধরে ওদের পেটে কোনো দানা পানি পড়েনি। আমার প্রতিবেশী শব্দ পেয়ে ওর খবর আমাকে জানায়। উদ্ধারকারীরা আমার বিড়ালের জন্য খাবারও নিয়ে এসেছে। প্রাণীরাও আমাদের মতো এই দুর্যোগে সমান ভুক্তভোগী। এখনো স্বাভাবিক হয়নি সপ্তাহব্যাপী বন্যায় জর্জরিত সুমাত্রার বাসিন্দাদের জীবনযাত্রা। ধসে যাওয়া বাড়িঘর ও সড়ক মেরামতের পাশাপাশি ভুক্তভোগীদের বাঁচাতে স্থল, আকাশ এমনকি সমুদ্রপথেও প্রয়োজনীয় ত্রাণ ও সেবা পৌঁছানোর চেষ্টা চালিয়ে যাচ্ছে ইন্দোনেশিয়ার প্রশাসন। সাবরিনা নুসরাত, যমুনা নিউজ। ভারী বৃষ্টি ও বজ্রপাতের কবলে সৌদি আরবের বন্দরনগরী জেদ্দা। মঙ্গলবার শহরটিতে তুমুল বৃষ্টিপাতে তলিয়ে গেছে কয়েকটি এলাকার বিভিন্ন সড়ক ও স্থাপনা। পানিতে তলিয়েছে অনেক যানবাহন, চরম ভোগান্তিতে জনজীবন। বলা হচ্ছে প্রায় 5 বছর পর এমন বৃষ্টিপাতের সাক্ষী হলো শহরটি। বৃষ্টি বন্যার বেশ কয়েকটি ভিডিও ইতিমধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে। এর মধ্যে জলাবদ্ধতা নিরসনে কাজ শুরু করেছে কর্তৃপক্ষ। আগামী কয়েকদিনও বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে আবহাওয়া অফিস। এদিকে ভারী বৃষ্টিপাতের ফলে বন্যার কবলে পড়েছে ইরাকের বিভিন্ন এলাকা। কমপক্ষে 2 জনের প্রাণ গেছে আর আহত হয়েছে 5 জন। মঙ্গলবার হঠাৎ ভারী বৃষ্টিপাতের কবলে পড়ে দেশটির কুর্দিস্তান অঞ্চল। সুলাইমানিয়ায় হতাহত হয় অনেকেই। ব্যাপক ক্ষয়ক্ষতির শিকার হয় আশপাশের এলাকা। বন্ধ হয়ে যায় গুরুত্বপূর্ণ একাধিক সড়ক, ডুবে যায় বাড়িঘর। বিভিন্ন সরকারি স্থাপনাও প্লাবিত হয়। আবহাওয়া বিভাগ জানিয়েছে আগামী কয়েকদিনও অস্থিতিশীল থাকতে পারে পরিস্থিতি। দেশের বহু অঞ্চলের অবকাঠামো হঠাৎ বৃষ্টিপাত সামলানোর সক্ষমতায় নেই বলে সতর্ক করেছে কর্তৃপক্ষ। নিউ ইয়র্কের একটি বহুতল ভবনে অগ্নিকাণ্ড ঘটেছে। স্থানীয় সময় মঙ্গলবার সকালে ম্যানহাটনে এই ঘটনা ঘটে। এতে ফায়ার সার্ভিসের 3 কর্মী সহ কমপক্ষে 6 জন আহত হয়। ভাইরাল হওয়া ভিডিওতে ভবনটির ছাদ সহ 6ষ্ঠ তলায় আগুনের লেলিহান শিখা দেখা দেয়। আর নিউ ইয়র্কের ফায়ার ডিপার্টমেন্ট জানায় আগুন লাগার পরপরই তা দ্রুত ছড়িয়ে পড়ে। এ সময় পুড়ে যাওয়া ধ্বংসাবশেষ আশপাশের সড়কে পড়তেও দেখা গেছে। কর্তৃপক্ষ জানায় ভবনটির 6ষ্ঠ তলায় মোট 40টি ফ্ল্যাট রয়েছে। আগুন লাগার কারণ এখনো জানা যায়নি। এ ছিল আজকে সব খবরের সব আপডেট। সাথে থাকার জন্য ধন্যবাদ। নিরাপদে থাকবেন।